কথা বলবো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি একজন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। সালাউদ্দিন আহমেদ, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এখনকার ভৌগোলিক অবস্থান কি আমাদের একটু জানাবেন? আমি এখন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আছি। আচ্ছা, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মেঘালয়ের রাজধানী শিলংয়ে 2015 সালের 11ই মে আপনাকে পাওয়া গিয়েছিল, আর তার 2 মাস আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, খবর পাওয়া গেল বিএনপি নেতা সালাউদ্দিনের। তিনি ছিলেন কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। 2015 সালের 10ই মার্চ হঠাৎ করে তিনি গুম হয়ে যান, নিখোঁজ হয়ে যান। তার নিজ বাড়ি থেকে হঠাৎ করে তার খবর নেই, তিনি গুম হয়ে যান। তো তিনি এখন কোথায় আছে? তিনি এখন বর্তমান ভারতে অবস্থান করতেছেন। তো 2015 সালের 10ই মার্চ তার সাথে কি ঘটেছিল, তো আপনাকে তার একটি লাইভ ভিডিও দেখাবো। তো তিনি লাইভে এসে সেই বিস্তারিত ঘটনা তিনি জানিয়েছেন যে তার সাথে সেদিন কি হয়েছিল, কে তাকে উঠিয়ে নিয়ে গেছিল, তারপরে কিভাবে তাকে কি করেছিল, কোথায় তাকে নিয়ে গিয়েছিল, পুরো বর্ণনা ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। কথা বলবো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি একজন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। সালাউদ্দিন আহমেদ, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এখনকার ভৌগোলিক অবস্থান কি আমাদের একটু জানাবেন? আমি এখন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আছি। আচ্ছা, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মেঘালয়ের রাজধানী শিলংয়ে 2015 সালের 11ই মে আপনাকে পাওয়া গিয়েছিল, আর তার 2 মাস আগে 2015 সালের 10ই মার্চ ঢাকায় হঠাৎ নিখোঁজ হয়ে যান আপনি। তো কি হয়েছিল আসলে? 2015 সালের 10ই মার্চ আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম। ওখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী তারা আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে এবং হ্যান্ডকাপ করিয়ে। তারপরে প্রায় 61 দিনের মতো এটা গোপন জায়গা তারা আমাকে আটক করে রাখে। এরপরে 2015 সালের 10ই মে তারা দুপুরের দিকে নিয়ে আমাকে রওনা করে একই ব্লাইন্ড ফোল্ডেড, চোখ বাঁধা এবং হ্যান্ডকাপ পরা অবস্থায় একটা গাড়িতে করে ওরা অনেক, আমি এখন কত ঘন্টা বলতে পারবো না, মনে হচ্ছিল তখন সন্ধ্যা নেমে গেছে। তারা যেখানে অপেক্ষা করছিল কয়েক ঘন্টা অপেক্ষা করে মধ্যরাতের দিকে সম্ভবত তারা কিছু দূর পায়ে হেঁটিয়ে তারপরে কিছু দূর গাড়িতে করে একটা জায়গা ক্রস করায়। ওর পরে আবার গাড়িতে করে ড্রাইভ করে আমাকে শিলংয়ের গলফ লিঙ্ক একটা মাঠ আছে ওটার পাশে রেখে যায়। তখন প্রত্যুষে বলা যায় তখন ভোরের আলো ফুটবে এরকম অবস্থা। তখন তারা আমার চোখের কাপড় খুলে দেয়, হ্যান্ডকাফ খুলে দেয় এবং তারা চলে যায়। এটা তো একটা লম্বা পথ এবং মানে বাংলাদেশের ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং অবধি। তো এই পুরোটা পথ আপনাকে মানে যেটা আপনি বললেন যে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায়, মানে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এবং বাংলাদেশ ভারত সীমান্ত পার হওয়ারও তো একটা ব্যাপার আছে। তো সেটা কিভাবে পার হয়েছিল কোনো ধারণা আছে আপনার, মানে মনে আছে এখনো? আমি তো চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, আমি তো দেখতে পাইনি। তবে যেখানে যেখানে ওরা আমাকে নামিয়েছিল কিছু দূর পায়ে হেঁটে, এখন বুঝতে পারছি সেটা বর্ডারের জায়গা হবে। তারপর এক জায়গায় এসে আবার বসালো, এরপরে আরেকটা গাড়িতে করে নিয়ে আসলো। এবং এই যে মানে শিলংই বেছে নেওয়ার কি কোনো নির্দিষ্ট কারণ ছিল আপনার কি মনে আছে, বা আপনার কি মনে হচ্ছে আর কি, মানে শিলং কেন? এটা তারাই ভালো বলতে পারবে।
আচ্ছা, এবং যাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের কথা আপনি বলছেন, তাদের কাউকে কি আপনি শনাক্ত করতে পেরেছেন, বা আপনি কি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন যে আসলে কোন মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন ইউনিট এই কাজটি করেছে, বা মানে আরেকটু বিস্তারিত আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে? সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো মেঘালয়ে আপনার দৈনন্দিন খরচ বা ব্যয় কিভাবে সংকুলন হচ্ছে এখন? আমি সম্পূর্ণ নিজস্ব ব্যয় নির্বাহ। আচ্ছা, মানে সেটা কি বাংলাদেশ থেকে আপনাকে কেউ সহায়তা করছে, এরকম বিষয়টা? আমার পরিবার থেকেই পাঠায়। আচ্ছা, আপনার পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ হচ্ছে? তারা বছরে 2-1 বার আগে আসতে পারতো, এখন আরো কম। মাঝখানে কোভিড এর সময় তো 2-2.5 বছর কোনো ভিসা পাওয়া যায়নি। আচ্ছা, 2015 সালের 11ই মে ভারতে অনুপ্রবেশের দায়ে আপনার বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ, এবং সম্প্রতি সেখানকার একটি আদালত সেই মামলা থেকে আপনাকে খালাস করে দিয়েছে এবং দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করেছে? 2015 সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে যে মামলাটা এখানে হয়েছিল, সেটায় 2018 সালের 26শে অক্টোবর আমি খালাস পাই। তার কয়েক মাস পরে এখানকার সরকার পক্ষ আবার সে আমার খালাসের বিরুদ্ধে আপিল করে। সে আপিলটা গত 2023 সালের 28শে ফেব্রুয়ারি আবার উচ্চ আদালত থেকে, আপিলেট আদালত থেকে এটা আবার খালাসটা বহাল রাখে এবং ভারত সরকারকে ডিরেকশন দেয় যে আমাকে যেন আইনি পদ্ধতিতে ফেরত পাঠানো হয়। এরপরে মেঘালয় সরকারের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখে। সেটা এখন কি অবস্থায় আছে জানি না। ইতিমধ্যে আমি আমার বাংলাদেশের এমবেসি, যেটা গুয়াহাটিতে একটা সহকারী হাই কমিশনার অফিস আছে, ওখানে আমি অফিসিয়ালি মে মাসের 8 তারিখে আমার ট্রাভেল ডকুমেন্ট অথবা ট্রাভেল পাস যেটাই বলি তার জন্য আবেদন করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া পাইনি। এটাই সর্বশেষ অবস্থা। কিন্তু বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি, এরকম কোন ঘটনা কি ঘটেছে? বাংলাদেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আপনি তো বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম কিছু জানি না, আমি আমার সাথে যোগাযোগ করা হয়নি। তো আপনি কি এই মুহূর্তে দেশে ফিরতে চাচ্ছেন? অবশ্যই, আমি প্রথম দিন থেকে দেশে ফিরতে চেয়েছিলাম। দেশে ফিরলে কোন রকম বিরূপ পরিস্থিতির শিকার হওয়ার আশঙ্কা কি করেন? সেটা তখন দেখা যাবে। আচ্ছা, তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।